ইউনিট ৩ শিক্ষায় কর্তৃত্ব ব্যবস্থা অথরিটি সিস্টেম ইন এডুকেশন ভূমিকা। সভ্যতার প্রথম যুগে জাতীয় শিক্ষার ধারণা না থাকলেও শিক্ষা যে অপরিহার্য ছিল তা সর্বজনবিদিত। যুগে যুগে নানাভাবে শিক্ষার উদ্যোগকে কার্যকরী করতে এবং শিক্ষার বিকাশ তথা শিক্ষার সামগ্রিক উন্নয়নে প্রশাসনিক কাঠামো দ্বারা শিক্ষা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা অতীব গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়ে এসেছে। শিক্ষার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে কোথাও ধর্ম, কোথাও স্থানীয় জনসাধারণ, কোথাও রাষ্ট্র দ্বারা শিক্ষা ব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়েছে। প্রাচীন যুগে বিশেষ করে স্পার্টা ও অ্যাথেন্সের সরকারি ও বেসরকারি শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ, রোমের শিক্ষার স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষ, প্রাচীন ভারতের মুনি ঋষি ও যাজকদের শিক্ষা ব্যবস্থা, ইউরোপের শিক্ষা কর্তৃপক্ষ, ভারতের শিক্ষা প্রসারে সুলতান ও সম্রাটদের অবদান এবং আধুনিক যুগে বিভিন্ন দেশের বিশেষ করে ইংল্যান্ড, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইডেন, অস্ট্রেলিয়া, জাপান, চীন, ভারত ও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কর্তৃপক্ষের সংক্ষিপ্ত পরিচিতি বর্তমান ইউনিটের ৩টি পাঠের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। পাঠ ৩-এর ১ প্রাচীন যুগ, পাঠ ৩-এর ২ মধ্যযুগ, পাঠ ৩-এর ৩ আধুনিক যুগ। পাঠ ১-এর ১ প্রাচীন যুগ অ্যানসেন্ট এজ। উদ্দেশ্য, এই পাঠ শেষে আপনি প্রাচীন যুগে গ্রিক নগররাষ্ট্র স্পার্টা, অ্যাথেন্স ও রোমের শিক্ষা পরিচালন ও নিয়ন্ত্রণ এর প্রধান দিকগুলো বর্ণনা করতে পারবেন। প্রাচীন ভারতে শিক্ষা পরিচালন ও নিয়ন্ত্রণ সম্পর্কে বলতে পারবেন। প্রাচীন যুগে শিক্ষা পরিচালন ও নিয়ন্ত্রণ। রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত স্পার্টা শিক্ষা। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় জনসাধারণ নিয়ন্ত্রিত অ্যাথেনীয় শিক্ষা। প্রাচীন যুগে মিশর, ব্যাবিলন ও অ্যাসিরিয়া, চীন, পারস্য প্রভৃতি দেশে নতুন নতুন সভ্যতা গড়ে উঠলেও কোনো প্রশাসনিক কাঠামো দ্বারা তাদের শিক্ষা নিয়ন্ত্রণের কোনো নিদর্শন মেলে না। শিক্ষা ব্যবস্থা পরিচালন ও নিয়ন্ত্রণের বিষয়টি সর্বপ্রথম পরিলক্ষিত হয় গ্রিক রাষ্ট্র স্পার্টায়। নগররাষ্ট্র স্পার্টায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে শিক্ষা ব্যবস্থা পরিচালিত ছিল। প্রত্যেকটি নবজাতক শিশুকে রাষ্ট্রীয় সম্পদ বলে মনে করা হতো। তাই স্পার্টার সকল সবল ও স্বাস্থ্যবান শিশুকে ৭ বছরে পদার্পণ করা মাত্র রাষ্ট্র পরিচালিত আবাসিক সামরিক বিদ্যালয়ে পাঠানো বাধ্যতামূলক ছিল। অন্যদিকে পার্শ্ববর্তী নগর রাষ্ট্র অ্যাথেন্সে শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন ছিল না। এখানে সরকারি সাহায্যে জনসাধারণের নিয়ন্ত্রণে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হতো। এ সময়ে জনসাধারণের পৃষ্ঠপোষকতায় কিছু কিছু অনিয়মিত বিদ্যালয় ছিল। এসব বিদ্যালয়ের অবস্থান ছিল শহরের আনাচে কানাচে অথবা গাছের ছায়ায়। এসব বিদ্যালয়কে বলা হতো ডেরমোস বা ভ্রাম্যমাণ বিদ্যালয়। জনসাধারণের পৃষ্ঠপোষকতায় পরিচালিত এসব বিদ্যালয়ের পরিদর্শনের দায়িত্ব ছিল কাউন্সিল অব দ্য অ্যারোপেগাস এর। অ্যাথেন্সে শিক্ষা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে না থাকলেও প্লেটো ও অ্যারিস্টটলের ন্যায় অ্যাথেনীয় দার্শনিক ও শিক্ষকগণ শিক্ষাকে সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রাখার সপক্ষে ছিলেন। রোমে স্বায়ত্তশাসিত শিক্ষা ও পরিবারের ভূমিকা। সরকারি আর্থিক অনুদান ও রোমে রাজকীয় সরকার নিয়ন্ত্রিত শিক্ষা। প্রাচীন রোমান শিক্ষা ব্যবস্থা মূলত গ্রিকদের শিক্ষা পদ্ধতির আদর্শে গড়ে উঠেছিল। বহু গ্রিক পণ্ডিত রোমের শিক্ষক হিসাবে নিযুক্ত ছিল। প্রথম দিকে রোমান শিক্ষা ব্যবস্থা ছিল অনেকটা স্বায়ত্তশাসিত এবং সাধারণ শিক্ষকদের নিয়ন্ত্রণে নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হতো। নির্দিষ্ট ব্যবস্থাপনায় নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। তাছাড়া রোমীয় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিবারের মর্যাদা স্বীকৃত ছিল বলে পরিবার সমাজ জীবনের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। এ সময় রোমান শিক্ষায় গার্হস্থ্য পরিবেশ সৃষ্টির উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হতো। ফলে পরিবারে অভিভাবক অভিভাবকগণ তাদের সরাসরি তত্ত্বাবধানে সন্তানকে ভার বোনাস বা শ্রেষ্ঠ পুরুষে পরিণত করতে সচেষ্ট থাকত। উল্লেখ্য যে রোমান সম্রাটগণ ক্রমে ক্রমে সাম্রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যালয় প্রতিষ্ঠার নিমিত্তে সহযোগিতা সহ আর্থিক অনুদান প্রদান করতেন। কিছু কিছু শিক্ষকদের বেতন দিয়ে অথবা শিক্ষকদের বিশেষ সুযোগ সুবিধা ও উপাধি দিয়ে
অথবা ছাত্রদেরকে বৃত্তি প্রদান করে শিক্ষার উন্নতি বিধানে সচেষ্ট থাকতেন। এইভাবে বিদ্যালয়সমূহের নিয়ন্ত্রণ ক্রমে ক্রমে রাজকীয় সরকারের হাতে এসে পড়ে। 1425 খ্রিস্টাব্দে থিওডোসিয়াস এবং ভ্যালেন্টিনিয়ান ঘোষণা করেন যে সম্রাট হলেন সাম্রাজ্যে বিদ্যালয় প্রতিষ্ঠার একমাত্র অধিকারপ্রাপ্ত কর্তৃপক্ষ। ঋষি তথা আর্য বা উপাধ্যায় নিয়ন্ত্রিত ভারতীয় শিক্ষা। প্রাচীন ভারতের শিক্ষা মূলত আর্য কেন্দ্রিক ছিল। প্রাচীন ঋষিরাই ছিলেন আদি গুরু আচার্য। এই যুগে শিক্ষা ব্যবস্থায় তপবনের নির্জন ও শান্ত পরিবেশে ঋষির কুঠিরই ছিল বিদ্যালয়। গুরু বা আচার্যের এই বিদ্যালয়রূপ কুঠিরে ছাত্র শিক্ষক ঠিক পিতা পুত্রের ন্যায় স্নেহ সম্পর্কে আবদ্ধ হয়ে বসবাস করত। গুরুর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ছাত্ররা বিদ্যা অর্জন করত। এমনি ভাবে গড়ে উঠত ভিন্ন ভিন্ন ঋষির তপবন, আশ্রম, আবাসিক বিদ্যালয়। এছাড়া জনসমাজে ও লোকালয়ে গৃহশিক্ষকরা শিক্ষাদান করতেন। শিক্ষকগণকে দুই শ্রেণীতে বিভক্ত করা হতো: আচার্য ও উপাধ্যায়। আচার্যরা শিক্ষার জন্য কোনো অর্থ গ্রহণ করতেন না, অন্যদিকে উপাধ্যায়রা শিক্ষার জন্য পারিশ্রমিক গ্রহণ করতেন। প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা পরিচালনায় সকল ক্ষেত্রে এসব ঋষি তথা গুরু রূপ আচার্য বা উপাধ্যায় ছিলেন মুখ্য নিয়ামক। তাদের হাতেই ছিল স্ব স্ব তপোবন, কুঠির বিদ্যালয় বা গৃহ বিদ্যালয় সমূহের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ভার। মূলত এরাই ছিলেন প্রাচীন ভারতের শিক্ষা সংগঠন, শিক্ষা পরিচালনা ও নিয়ন্ত্রণের প্রধান কর্তা। পাঠোত্তর মূল্যায়ন 3-1 বহু নির্বাচনী প্রশ্ন। শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচালনের বিষয়টি কোন দেশে পরিলক্ষিত হয়? স্পার্টায়। প্রাচীন রোমের শিক্ষা ব্যবস্থা কোন ধরনের ছিল? প্রাচীন রোমের শিক্ষা ব্যবস্থা ছিল স্বায়ত্তশাসিত। অ্যাথেন্সের শিক্ষা ব্যবস্থা প্রথম দিকে কাদের নিয়ন্ত্রণে পরিচালিত হতো? জনসাধারণের নিয়ন্ত্রণে। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন। গ্রিক রাষ্ট্র স্পার্টার শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রক কে? অ্যাথেন্সের শিক্ষা ব্যবস্থা কাদের নিয়ন্ত্রণে পরিচালিত হতো? অ্যাথেন্সের শিক্ষা ব্যবস্থা পরিদর্শনের দায়িত্ব কার ছিল? রোমের শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রক কে? প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণের ভূমিকা কাদের হাতে ছিল? রচনামূলক প্রশ্ন। 1. প্রাচীন যুগের শিক্ষা পরিচালন ও নিয়ন্ত্রণের একটি সংক্ষিপ্ত বিবরণ দিন। প্রাচীন যুগের শিক্ষা পরিচালন ও নিয়ন্ত্রণে গ্রিক ও রোমানদের মধ্যে পার্থক্য নির্দেশ করুন। মধ্যযুগ। উদ্দেশ্য। এই পাঠ শেষে আপনি মধ্যযুগে ইউরোপে শিক্ষা পরিচালন ও নিয়ন্ত্রণ সম্পর্কিত বিবরণ ব্যাখ্যা করতে পারবেন। মধ্যযুগের ভারতে শিক্ষা পরিচালন ও নিয়ন্ত্রণের বিষয়টি বর্ণনা করতে পারবেন। মধ্যযুগের শিক্ষা পরিচালন ও নিয়ন্ত্রণ। যাজক নিয়ন্ত্রিত ধর্মভিত্তিক শিক্ষা। বেনেডিক্ট আইন। মঠ ও স্কুলের প্রধান নিয়ন্ত্রক অ্যাবট। মধ্যযুগের প্রারম্ভে ধর্মীয় গোঁড়ামি ও রোমান ধর্মযাজকদের প্রভাবে ইউরোপের শিক্ষা ব্যবস্থায় গ্রিক ধর্মনিরপেক্ষ আদর্শের পরিবর্তে সন্ন্যাসবাদী শিক্ষা ব্যবস্থার আবির্ভাব ঘটে। এ শিক্ষা ব্যবস্থা ছিল প্রধানত মঠ কেন্দ্রিক। মঠ কেন্দ্রিক স্কুলগুলিকে বলা হতো মনাস্টিক স্কুল। স্কুলগুলির পাঠ্য বিষয় ছিল ধর্মভিত্তিক। ইতালিস্থ রোম ও নেপলসের মধ্যবর্তী মন্টি ক্যাসিনোর সন্ন্যাসবাদের প্রতিষ্ঠাতা নার্সিয়ার সেন্ট বেনেডিক্ট 480-543 খ্রিস্টাব্দে ছিলেন সন্ন্যাসীদের মধ্যে শ্রেষ্ঠ বিধানকর্তা এবং আইন প্রবর্তক। বেনেডিক্ট আইন বা বেনেডিক্ট রুল নামে খ্যাত তার নির্দেশনামা, যেমন শারীরিক পরিশ্রম, দিবসের নির্দিষ্ট সময়ে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, পীড়িতদের সেবা প্রদান, গরিব লোকদের আশ্রয় প্রদান, অবসরে অধ্যয়ন, প্রামাণ্য গ্রন্থ নকল প্রভৃতি। তৎকালে মঠ স্কুলগুলি পরিচালনায় বাইবেলের মতো অনুসৃত হতো। বেনেডিক্ট ঘোষণা করেন যে অলসতা আত্মার পরম শত্রু। এই অলসতাকে দূর করতে দিবসকে শত ভাগে বিভক্ত করে উহার 4 ভাগ প্রার্থনার কাজে এবং বাকি 3 ভাগ কায়িক শ্রমে, যেমন ক্ষেতের কাজে, দোকান পরিচালনায় এবং পড়াশোনায় ব্যয় করতে নির্দেশ দিয়েছিলেন। ফলে মঠ স্কুলগুলির
আইন শৃঙ্খলা ছিল খুবই কঠোর। মঠ এবং স্কুলের প্রধান নিয়ন্ত্রক বা অধ্যক্ষ হিসেবে অ্যাবট ছিল মঠের শিক্ষা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার আদেশ নির্দেশ কোনো ক্রমে অমান্য করা চলত না। অ্যাবটের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হতো। তবে কোনো উল্লেখযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে তার সহচরবৃন্দের পরামর্শ অবশ্যই নিতে হতো। এখানে উল্লেখ্য যে ধর্মপ্রাণ জনসাধারণ ও সম্রাটদের পৃষ্ঠপোষকতার ফলে মঠ ও স্কুলসমূহ পরিচালনার জন্য অর্থের কখনো অভাব হতো না। ইউরোপে স্বায়ত্তশাসিত উচ্চশিক্ষা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিগ্রি প্রদানের অধিকার, কারিকুলাম এবং শিক্ষা পদ্ধতি নির্ধারণে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা। মধ্যযুগে ইউরোপে উচ্চশিক্ষার জন্য বেশ কিছু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। এদের মধ্যে একাদশ শতাব্দীতে প্রতিষ্ঠিত সেলার্নো বিশ্ববিদ্যালয়, সেলার্নো ইউনিভার্সিটি, দ্বাদশ শতাব্দীতে প্রতিষ্ঠিত ইতালির বলোগনা বিশ্ববিদ্যালয়, বলোগনা ইউনিভার্সিটি, প্যারিস বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি উল্লেখযোগ্য। বিশ্ববিদ্যালয়গুলি ছিল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়গুলো ধর্মযাজকদের মতো সম্পূর্ণভাবে অভ্যন্তরীণ ব্যাপারে সরকারি নিয়ন্ত্রণ মুক্ত ছিল। মধ্যযুগের বিশ্ববিদ্যালয়সমূহের স্বায়ত্তশাসন সম্পর্কে বিশিষ্ট ইউরোপীয় শিক্ষাবিদ এইচ.জি. গুড বলেন, ছাত্রগণ বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ আওতাধীন ছিল। অপরাধীকে বন্দী, তার বিচার কারাদণ্ড অথবা জরিমানা করিবার সম্পূর্ণ অধিকার ছিল বিশ্ববিদ্যালয়ের। নগর কর্তৃপক্ষ অপরাধী ছাত্রদিগকে ধরে বিশ্ববিদ্যালয়ের নিকট অর্পণ করতে বাধ্য ছিল। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে বাহির থেকে কোনো প্রকার হস্তক্ষেপ করা যেত না। এমনকি জার্মানির বিশ্ববিদ্যালয়গুলি সব ধরনের সামরিক ও বেসামরিক ক্ষমতা লাভের স্বীকৃতি পেয়েছিল। তাছাড়া ধর্মযাজকগণ শিক্ষকতা পেশায় যোগদানের অনুমতি পায় এবং শিক্ষার ধারা ও পদ্ধতি প্রবর্তন ও নিয়ন্ত্রণের সুযোগ লাভ করেছিল। বিশ্ববিদ্যালয়সমূহের অন্য একটি বিশেষ অধিকার ছিল ডিগ্রি প্রদান করা। পূর্বে এই অধিকারটি ছিল এককভাবে মঠ এর। ডিগ্রি প্রদান সহ বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব কারিকুলাম ও শিক্ষা পদ্ধতি স্বাধীনভাবে নির্ধারণ করত। উল্লেখ্য যে শাসক গোষ্ঠী এবং যাজক সম্প্রদায় ছিল বিশ্ববিদ্যালয়সমূহের প্রধান পৃষ্ঠপোষক। মধ্যযুগের ভারতে মসজিদ কেন্দ্রিক মক্তব, মাদ্রাসা ও ধর্মভিত্তিক শিক্ষায় মৌলবাদীদের কর্তৃত্ব। ইউরোপে যেমন মঠ কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, তেমনি অনুরূপভাবে মধ্যযুগে মুসলিম শাসিত ভারতবর্ষ মসজিদকে কেন্দ্র করে মক্তব, মাদ্রাসা গড়ে উঠেছিল। মক্তবের শিক্ষা ছিল মুসলিম শিক্ষা ধারার প্রাথমিক স্তর, যা ছিল তৎকালে মূলত মুসলিম জনসাধারণের মধ্যে গণশিক্ষা বিস্তারের মাধ্যম স্বরূপ। আর মুসলিম শিক্ষায় মাদ্রাসা ছিল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। মক্তবের মতো অধিকাংশ মাদ্রাসা মসজিদের পাশেই গড়ে তোলা হতো। মক্তবে ও মাদ্রাসায় মৌলভীগণ ধর্মভিত্তিক শিক্ষাদান করতেন। পাঠ্যক্রম নির্ধারণ, শিক্ষাদান পদ্ধতি এবং শিক্ষাদান কার্যক্রম পরিচালনায় স্ব মক্তব মাদ্রাসার মৌলভীরাই ছিলেন প্রধান কর্তা। ফলে মক্তব মাদ্রাসার পাঠ্য বিষয় এক ছিল না। ফলে কখনো কখনো পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি নির্ধারণে শাসকদের হস্তক্ষেপ লক্ষ্য করা যায়। শিক্ষাক্রম ও শিক্ষা পদ্ধতি সম্পর্কে সম্রাট আকবরের নির্দেশ। সম্রাট আকবরের নির্দেশ ছিল শিক্ষার্থীরা প্রথমে ফার্সি বর্ণমালা ও উচ্চারণ শিখবে এবং ছেদ চিহ্ন কোথায় পড়বে তা শিখবে। এগুলো শেখার পর যুক্ত বর্ণ শিখবে এবং 1 সপ্তাহ পর ছোট ছোট নীতি বাক্য বা ধর্ম সম্পর্কীয় পদ্য গদ্য রচনা করতে চেষ্টা করবে। এর মধ্যে যুক্তাক্ষর বিশিষ্ট শব্দ থাকবে। ছাত্ররা যতটা সম্ভব স্বাধীনভাবে এগিয়ে যাবার চেষ্টা করবে। শিক্ষকগণ সাহায্য করবেন মাত্র। তিনি আরো বলেন, শিক্ষকদের কয়েকটি বিষয়ের উপর নজর রাখতে হবে, যথা বর্ণমালা, শব্দার্থ, যুক্ত বর্ণ, নতুন অর্থ, শ্লোক শিক্ষা, বিচরণ, শ্লোক শিক্ষা, যা পড়া হলো তার পুনরাবৃত্তি। সম্রাট আকবর যান্ত্রিক শিক্ষা পদ্ধতির পরিবর্তে একটি গতিশীল শিক্ষা পদ্ধতি প্রবর্তন করতে চেয়েছিলেন, যাতে ছাত্ররা অল্প সময়ে লেখাপড়া শিখতে পারে। তিনি নির্দেশ দিয়েছিলেন শিক্ষার্থীরা যা পড়বে তার শব্দার্থ শিক্ষককে
বলে দিতে হবে, অর্থাৎ না বুঝে পড়া চলবে না। সম্রাট আওরঙ্গজেব সংকীর্ণ শিক্ষার বিরোধী ছিলেন। তিনি ইতিহাস, ভূগোল, সমাজনীতি, মাতৃভাষা, অন্যান্য দেশের ভাষা ও দর্শন প্রভৃতি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত থাকা সমীচীন বলে মনে করতেন। এছাড়া শিক্ষাকে দ্রুত কার্যকরী করার পক্ষপাতী ছিলেন। শিক্ষায় সুষ্ঠু পরিকল্পনার অভাব, অসমান পাঠ্যক্রম, শিক্ষাকেন্দ্র তদারকির অনুপস্থিতি। মধ্যযুগে ভারতে জনশিক্ষার কোনো সুষ্ঠু পরিকল্পনা ছিল না। শাসকগণ পণ্ডিত ব্যক্তিদের লাখে রাজ সম্পত্তি বা বিদ্যাদান করতেন। এরাই মক্তব মাদ্রাসা স্থাপন করে ছাত্রদের শিক্ষা দিতেন। কিন্তু জনশিক্ষা ব্যাপক ভিত্তিক করার জন্য বা বিভিন্ন মক্তব বা মাদ্রাসা একই নিয়মে ও একই বিষয়াদি শিক্ষা দেওয়ার জন্য বা শিক্ষার মান উন্নত রাখার উদ্দেশ্যে সরকার পরিচালিত কোনো শিক্ষা বিভাগ ছিল না। শিক্ষার্থীদের জন্য কোনো পরীক্ষার ব্যবস্থা ছিল না এবং শিক্ষা কেন্দ্র সমূহ তদারক করার কোনো নিয়ম বা সংস্থা ছিল না। পাঠোত্তর মূল্যায়ন ৩-২। মধ্যযুগে ইউরোপে যাজক নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা কিরূপ ছিল? ধর্মভিত্তিক। মধ্যযুগের ভারতে মুসলিম শিক্ষা ধারার প্রাথমিক স্তর কোনটি? ২ খ মক্তব। মধ্যযুগের ভারতে মুসলিম শিক্ষার উচ্চ প্রতিষ্ঠানের নাম কি? মাদ্রাসা। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন। বেনেডিক্ট আইন বলতে কি বোঝায়? অ্যাবট কাকে বলা হতো? মধ্যযুগে প্রতিষ্ঠিত ইউরোপের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করুন। মধ্যযুগে ভারতে মক্তব মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রণ করত। পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতির ব্যাপারে মুঘল সম্রাট আকবরের কি নির্দেশ ছিল? রচনামূলক প্রশ্ন। মধ্যযুগে ইউরোপে শিক্ষা পরিচালন ও নিয়ন্ত্রণ ব্যবস্থার বিবরণ দিন। ২ মধ্যযুগে ভারতে শিক্ষা পরিচালনা ও নিয়ন্ত্রণ সম্পর্কিত একটি প্রতিবেদন রচনা করুন। পৃষ্ঠা ৩৮। পাঠ ৩-৩। আধুনিক যুগ, মডার্ন এজ। উদ্দেশ্য, এই পাঠ শেষে আপনি আধুনিক যুগে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশের শিক্ষা পরিচালন ও নিয়ন্ত্রণের ধরন সম্পর্কে বর্ণনা করতে পারবেন। আধুনিক যুগে এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষা পরিচালন ও নিয়ন্ত্রণ সম্পর্কিত বিষয়গুলো ব্যাখ্যা করতে পারবেন। আধুনিক যুগে শিক্ষা পরিচালন ও নিয়ন্ত্রণ। আধুনিক যুগে সকল রাষ্ট্রই শিক্ষাকে জাতীয় অগ্রগতি ও উন্নয়নের প্রধান চাবিকাঠি হিসাবে চিহ্নিত করে থাকে। এ সঙ্গে প্রশাসনিক কাঠামো দ্বারা শিক্ষাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করাকে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে গণ্য করা হয়। রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতির উপর নির্ভর করে গড়ে ওঠে শিক্ষা প্রশাসন। রাষ্ট্রের মতাদর্শ দেশে দেশে অভিন্ন নয়, তাই শিক্ষা প্রশাসন ও নিয়ন্ত্রণ ব্যবস্থাও বিভিন্ন দেশে বিভিন্ন রকম দেখা যায়। ইংল্যান্ড। ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থা যৌথভাবে জাতীয় ও স্থানীয় সরকার নিয়ন্ত্রণ করে, তবে স্থানীয় সরকারের প্রশাসনিক কর্তৃপক্ষ স্ব এলাকায় শিক্ষা কার্যক্রম পরিচালনায় অধিকতর স্বাধীনতা ভোগ করতে পারে। স্থানীয় সরকারের সঙ্গে জাতীয় সরকার ও শিক্ষার ব্যয়ভার বহন করতে পারে। ফ্রান্স। ফ্রান্সের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে। স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষের ভূমিকা খুবই নগণ্য। মূলত স্থানীয় কর্তৃপক্ষ শিক্ষা পরিচালনায় ও নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল। স্থানীয় শিক্ষায় জনগণের ভূমিকা নিরপেক্ষ, যদিও তারা শিক্ষা কর প্রদান করে থাকে। সুইডেন। সুইডেনের শিক্ষা ব্যবস্থা কেন্দ্রীয় ও স্থানীয় মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ যৌথভাবে নিয়ন্ত্রণ করে, তবে শিক্ষার ব্যয়ভার স্থানীয় কর্তৃপক্ষ বহন করে। আমেরিকা। আমেরিকার শিক্ষায় ফেডারেল সরকারের ভূমিকার তুলনায় অঙ্গরাজ্যসমূহের সরকারের উপর শিক্ষা ব্যবস্থা পরিচালনার দায়িত্ব অধিক। কার্যত অঙ্গরাজ্য সরকারের ডিস্ট্রিক্টের উপর স্থানীয় শিক্ষা পরিচালনার দায়িত্ব অর্পণ করে। স্থানীয় স্কুল ডিস্ট্রিক্টের মাধ্যমে স্থানীয় জনসাধারণ উক্ত এলাকার শিক্ষা প্রশাসন নিয়ন্ত্রণ করে থাকে। শিক্ষার ব্যয়ভারও তারা বহন করে। যুক্তরাষ্ট্রীয় সরকার সরাসরি অঙ্গরাজ্যসমূহের শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ না করলেও অঙ্গরাজ্যসমূহকে অর্থ সাহায্য দিয়ে থাকে।
অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা পরিচালনায় জাতীয় সরকারের কোনো সাংবিধানিক দায়িত্ব নেই। এখানে শিক্ষা পরিচালনায় প্রাদেশিক বা রাজ্য সরকারের কর্তৃত্বই চূড়ান্ত। শিক্ষায় স্থানীয় জনসাধারণের কোনো ভূমিকা নেই বললেই চলে। ফেডারেল সরকার শিক্ষার ব্যয়ভার বহন করে মাত্র। জাপান। জাপানের শিক্ষা ব্যবস্থা বিকেন্দ্রীভূত। জাপানের শিক্ষা ব্যবস্থা পরিচালনা, নিয়ন্ত্রণ ও প্রশাসনে স্থানীয় কর্তৃপক্ষ সর্বাধিক ক্ষমতার অধিকারী, তবে জাতীয় সরকার, প্রিফেকচার ও স্থানীয় সরকার যৌথভাবে শিক্ষার ব্যয়ভার বহন করে। চীন। চীনে কেন্দ্রীয় সরকার ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি হলো শিক্ষা সংক্রান্ত চূড়ান্ত নীতি নির্ধারক। তবে এসব নীতি বাস্তবায়নের কাজে বিকেন্দ্রীকরণ করা হয়। কেন্দ্রীয় ও স্থানীয় সরকার, স্থানীয় জনসাধারণ এবং বিভিন্ন বেসরকারি সরকারি সংস্থা শিক্ষার ব্যয়ভার বহন করে। ভারত। ভারত সংবিধান অনুসারে শিক্ষা ব্যবস্থার দায়িত্ব রাজ্য সরকারের উপর ন্যস্ত। প্রতিটি রাজ্য সরকারের দায়িত্ব হলো স্ব-স্ব রাজ্যের শিক্ষার কাঠামো নির্ধারণ ও পাঠক্রম প্রণয়ন করা। রাজ্যের শিক্ষা ব্যবস্থা পরিচালনা, প্রশাসন ও নিয়ন্ত্রণ ভার রাজ্য সরকারের। তবে কেন্দ্রীয় সরকার ভারতের শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজ্যের শিক্ষা ব্যয়ভার রাজ্য সরকারই বহন করে। কেন্দ্রীয় সরকার তার নিয়ন্ত্রণাধীন অঞ্চলের শিক্ষার আর্থিক ব্যয়ভার বহন করে এবং রাজ্য সরকারকে অর্থ প্রদান করে। বাংলাদেশ। বাংলাদেশ সরকার শিক্ষানীতি নির্ধারণ, পাঠ্যক্রম প্রণয়ন ও শিক্ষার সর্ববিধ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতার অধিকারী। দেশের সর্বস্তরের শিক্ষা প্রণয়ন ব্যবস্থা সরকার কর্তৃক নির্ধারিত। ইহার অনুসৃত নীতি ও শিক্ষা প্রোগ্রাম ক্রমান্বয়ে নিম্ন স্তরের প্রশাসনিক সংস্থার মাধ্যমে স্থানীয় এলাকায় কার্যকরী করা হয়। শিক্ষার ব্যয়ভার প্রধানত সরকার বহন করেন। শিক্ষার ব্যয়ভার স্থানীয় কর্তৃপক্ষ আংশিকভাবে বহন করে। পাঠ-উত্তর মূল্যায়ন ৩-৩ বহু নির্বাচনী প্রশ্ন। ফ্রান্সের শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রক কে? ফ্রান্সের শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রক কেন্দ্রীয় সরকার। সুইডেন শিক্ষার ব্যয়ভার এর দায়িত্ব কার? সুইডেনের শিক্ষার ব্যয়ভারের দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের। ভারতের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব কার উপর ন্যস্ত? রাজ্য সরকারের উপর ন্যস্ত। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন। আধুনিক যুগে ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থা কে নিয়ন্ত্রণ করে? আমেরিকার শিক্ষা ব্যবস্থা পরিচালনার দায়িত্ব কার? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা কার হাতে? রচনামূলক প্রশ্ন। আধুনিক যুগে বিভিন্ন দেশের শিক্ষা পরিচালনা ও নিয়ন্ত্রণের একটি সংক্ষিপ্ত বিবরণ লিপিবদ্ধ